এখন আমরা অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া থেকে একটি প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে, অ্যানথ্রাসিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অতি সহজে C9 অবস্থানে ঘটে কেন? C9 বলতে এখানে 9 নম্বর কার্বনে প্রতিস্থাপকমূলক ইলেকট্রোফাইলটা যুক্ত হয় কেন? ওই জিনিসটাই, মানে প্রতিস্থাপন বিক্রিয়াটার মধ্যে যে প্রতিস্থাপক ইলেকট্রোফাইলটা থাকে ওইটা 9 নম্বর কার্বনে যুক্ত হয় কেন, ওই জিনিসটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা বলতে পারি, অ্যানথ্রাসিন যেরকম বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, ওইরকমভাবে অ্যানথ্রাসিনও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। তো অ্যানথ্রাসিনের ইলেকট্রোফাইলটা 3টে অবস্থানে যুক্ত হতে পারে, মানে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে সেগুলো হচ্ছে কার্বন, 1 নম্বর কার্বনের C1, 2 নম্বর কার্বন এবং 9 নম্বর কার্বন। এই 3টে কার্বনের অবস্থানে আক্রমণ করতে পারে ইলেকট্রোফাইলটা, সম্ভাবনা থাকে। তবে আমরা যে জায়গায় সহজে বা তাড়াতাড়ি আক্রমণ করতে পারবে সেই জায়গাটাকে আমরা সহজে ওই জায়গায় প্রতি ইলেকট্রোফাইলটা যুক্ত হতে পারবে এটা বিবেচনা করব। তো আমরা এখানে বেনজিন না, আমরা এখানে অ্যানথ্রাসিনের রেজোনেন্স গঠন থেকে আমরা বুঝতে পারবো যে এখানে কোন জায়গাটার মধ্যে ইলেকট্রোফাইলটা সহজে আক্রমণ করতে পারবে বা দ্রুত আক্রমণ করতে পারে এবং স্থিতিশীল কোনটা, ওইটা আমরা দেখব রেজোনেন্সের মাধ্যমে। তো প্রথমত আমরা যেহেতু C1 এবং C2 ও C9 বলছি, সেহেতু আমরা প্রথমে C1 নিয়ে আলোচনা করব, এরপর C2 এবং এরপরে C9 অবস্থান নিয়ে আমরা দেখব রেজোনেন্সগুলো কীরকম হয়ে থাকে। তো প্রথমত যদি আমি C1 অবস্থানে আক্রমণ করলে কী ধরনের স্ট্রাকচার হয় সেটা দেখি, তাহলে এটা হচ্ছে C1 অবস্থানের জন্য আমরা বিবেচনা করব। তো প্রথমত আমরা অ্যানথ্রাসিন নিয়ে নিই একটা। অ্যানথ্রাসিন যৌগটা হচ্ছে প্রথমত আমরা অ্যানথ্রাসিনটা নিলাম এবং অ্যানথ্রাসিনের মধ্যে একটা ন্যাপথালিন চক্র থাকবে। তো অ্যানথ্রাসিনের সংকেতটা হচ্ছে এটা, এবং এখানে যদি আমি অ্যানথ্রাসিনের নাম্বারিংটা করি 1 2 3 4, এরপরে এখান থেকে শুরু হবে 5 6 7 8 এবং এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার, এইভাবে করে নাম্বারিংটা করতে হয়। তো এর ফলে এখানে আমরা যেহেতু এটা ইলেকট্রোফাইল যুক্ত হবে সেজন্য একটা ইলেকট্রোফাইল দিলাম এবং আমরা বলছি C1 অবস্থানে আক্রমণ করবে, তাহলে প্রথমত ইলেকট্রোফাইলটা এসে এখানে আক্রমণ করবে। এখানে যদি আক্রমণ করে কী ধরনের রেজোনেন্স গঠন গঠিত হতে পারে সেটা আমরা দেখি। তাহলে এখানে আমরা প্রথম রিংটা যেভাবে আছে ওভাবে থেকে যাবে, দ্বিতীয় রিংটাও যেভাবে আছে ওভাবে থেকে যাবে। আমাদের শুধু 1 নম্বর কার্বনে আক্রমণ করছে, সেজন্য 1 নম্বর কার্বনে আমাদের প্রতিস্থাপকটা যুক্ত হবে। 1 নম্বর কার্বনের মধ্যে যে বন্ধনটা ছিল ওই বন্ধনটা উপরে চলে যাবে এবং ওখানে আমরা প্রতিস্থাপকটা যুক্ত হলো এবং ভিতরে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটাকে আমরা বের করে দেখিয়েছি। তো মূলত এই বন্ধনটা বের হয়ে গেছে, সেজন্য এখানে কোনো বন্ধন হবে না, নিচে যে বন্ধনটা ছিল ওই বন্ধনটা এখানে থাকবে। তো এখানে যেহেতু বন্ধনটা ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে সেজন্য এই বন্ধনটা যেহেতু উপরে চলে এসেছে, বন্ধনের মধ্যে আমরা জানি 2টা ইলেকট্রন থাকে, তো এই 2টা ইলেকট্রন যেহেতু উপরে চলে গেছে, মানে 1 নম্বর কার্বনে ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে গেছে, ইলেকট্রোফাইল নিয়ে গেছে, সেজন্য এখানে ইলেকট্রনের ঘাটতির কারণে প্লাস চার্জের সৃষ্টি হয়েছে। তো এখন এই প্লাস চার্জেরকে কমানোর জন্য বা এটাকে স্থিতিশীল করার জন্য এখান থেকে বন্ধনটা এই জায়গায় চলে আসবে। তো তখন এটার স্ট্রাকচারটা হবে, মানে এই জায়গায় বন্ধনটা চলে আসার চেষ্টা করবে, তাহলে আমরা যে রেজোনেন্স স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে প্রথম রিংটা যেভাবে আছে ওভাবে থাকবে, দ্বিতীয় রিংটাও যেভাবে আছে ওভাবে থাকবে। তাহলে এইটা যখন এই জায়গায় চলে আসবে, এই বন্ধনটা যখন এই জায়গায় চলে আসবে, তখন এই বন্ধনটা এই জায়গায় চলে আসার কারণে এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে, মানে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, সেজন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে। তাহলে আমরা এই 2 ধরনের মধ্যবর্তী কার্বোক্যাটায়ন পাই এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে একটি করে ন্যাপথালিন চক্র অক্ষত আছে। কিভাবে? এখানে আমরা দেখতেছি একটা ন্যাপথালিন চক্র আছে, এই পর্যন্ত একটা ন্যাপথালিন চক্র, সেম এটার ভেতরেও কি একটা করে, মানে একটা ন্যাপথালিন চক্র আছে, তার মানে দুটো চিত্রের মধ্যে আমরা দেখতেছি ন্যাপথালিন চক্র একটা করে অক্ষত আছে, তার মানে সব জায়গায় এরকম আমরা দেখতেছি একটা করে ন্যাপথালিন চক্র অক্ষত আছে। তাহলে পরিত্যক্ত রেজোনেন্স শক্তির পরিমাণ এটা বেশি হবে এবং কম সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। পরিত্যক্ত শক্তির পরিমাণ হচ্ছে, এখানে আমরা পরবর্তীতে হিসাব করব পরিত্যক্ত শক্তির পরিমাণ কীরকম। আমরা জানি বেনজিনের হচ্ছে রেজোনেন্স শক্তি হচ্ছে 36 কিলো ক্যালোরি পার মোল।
তো এরকম করে আমরা অ্যানথ্রাসিনেরটাও হিসাব করব এবং ন্যাপথালিনটাও হিসাব করব। হিসাব করে দেখব এখানে আমাদের এই কার্বোক্যাটায়নগুলো, মধ্যবর্তী যে কার্বোক্যাটায়নগুলো রয়েছে এগুলোর মধ্যে আমাদের যে পরিত্যক্ত বা বর্জনকৃত রেজোনেন্স শক্তির পরিমাণটা আছে ওইটা বেশি হয় নাকি কম হয়, ওটা আমরা হিসাব করব পরবর্তীতে। প্রথমত আমরা রেজোনেন্স স্ট্রাকচারটা দেখলাম। এবার যখন আমাদের C2 অবস্থানে আক্রমণ করবে, যখন আমাদের C2 অবস্থানে আক্রমণটা করবে তাহলে আমাদের 2 নম্বর কার্বনে যদি ইলেকট্রোফাইলটা আক্রমণ করে তাহলে কি ধরনের রেজোনেন্স গঠন গঠিত হয় সেটা আমরা দেখি। যখন আমাদের 2 নম্বর কার্বনে আক্রমণ করবে তখন এই বন্ধনটা এখানে চলে আসবে, তাহলে এই জায়গায় আমাদের প্লাস চার্জের সৃষ্টি হবে। এবং এখানে যে বন্ধনটা ছিল এটা যেভাবে সেভাবে থাকবে, আর ভিতরের বাকিগুলো সেমই থাকবে। এখানে শুধু আমরা একটি মাত্র রেজোনেন্স গঠন দেখতে পাবো। আগেরটার মধ্যে আমরা দুইটা দেখতে পেয়েছিলাম, এবার এটাতে শুধুমাত্র একটি রেজোনেন্স দেখতেছে এবং এই রেজোনেন্স কাঠামোর মধ্যে আমরা শুধুমাত্র একটি মাত্র ন্যাপথালিন চক্র দেখতেছি। আগে একটি করে ন্যাপথালিন চক্র দেখতেছিলাম, দুটোটার মধ্যেই ছিল, সেজন্য একটি করে ন্যাপথালিন চক্র ছিল। এবার এটার মধ্যে শুধুমাত্র একটি মাত্র ন্যাপথালিন চক্র অক্ষত আছে। এটার ক্ষেত্রে কি আমরা পরিত্যক্ত রেজোনেন্স শক্তির পরিমাণটা হিসাব করব এবং ওইটা বেশি হবে, এবং যখন পরিত্যক্ত রেজোনেন্স শক্তির মানটা বেশি হবে তখন এই কার্বোক্যাটায়নটা কম সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। তাহলে পরিত্যক্ত আমরা চাইবো যে যাতে পরিত্যক্ত রেজোনেন্স শক্তির মানটা কম হোক, কম হলেই আমাদের জন্য সুবিধা বা এটার মধ্যে ইলেকট্রোফাইলটা যুক্ত হতে পারবে। তো এটা এই দুইটা C1 এবং C2 এর মধ্যে আমরা দুইটার ক্ষেত্রেই দেখতেছি যে রেজোনেন্স শক্তির পরিমাণ বেশি। তো এটা আমরা হিসাব করে দেখব। তো পরবর্তীতে রেজোনেন্স কাঠামোটা আমরা দেখব 9 নম্বর কার্বনে আক্রমণ করলে কী ধরনের গঠন ঘটে। এই ক্ষেত্রেও আমরা ন্যাপথালিনটা অ্যানথ্রাসিনটা নিব। তাহলে 9 নম্বর কার্বনে যখন আক্রমণ করবে তাহলে আমরা 9 নম্বর কার্বনটা হচ্ছে এই জায়গায়, তাহলে আমরা এই জায়গায় যখন ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে তখন কী ধরনের রেজোনেন্স কাঠামো গঠিত হবে সেটা আমরা দেখি। প্রথমত অ্যানথ্রাসিনটা জন্য 3টা রিং নিলাম আমরা। তাহলে 9 নম্বর কার্বনে যখন আক্রমণ করবে তখন এখানে ইলেকট্রোফাইলটা যুক্ত হবে এবং যে হাইড্রোজেনটা আছে ভিতরে ওইটা বের করে দেখলাম। এবং এখানে আমরা যে বন্ধনগুলো আছে ওগুলো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দুইটা বন্ধন ছিল, দুইটা বন্ধনের মধ্যে একটা চলে গেছে ইলেকট্রোফাইলের কাছে, আরেকটা আছে, ওই আরেকটা এই জায়গায় দেয়া যে কথা এই জায়গায় একই কথা এই জায়গায় আমরা দিব। তাহলে আমরা দেখতেছি দুই পাশে দুইটা বেঞ্জিং রিং আছে। আগেরগুলোতে সব জায়গায় ন্যাপথালিন রিং ছিল, এই জায়গায় একটি মাত্র ন্যাপথালিন, এখানে একটি করে ন্যাপথালিন রিং ছিল। এটার মধ্যে আমরা দেখতেছি ন্যাপথালিন রিং না থেকে শুধু বেঞ্জিং রিং, এখানেও একটা বেঞ্জিং রিং, এখানেও একটা বেঞ্জিং রিং রয়েছে এবং মাঝখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা যুক্ত হয়েছে। তাহলে এটার মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারি দুটি বেঞ্জিং চক্র অক্ষত আছে এবং পরিত্যক্ত রেজোনেন্স, যেহেতু বেঞ্জিং চক্র আছে এবং এটা রেজোনেন্স শক্তির পরিমাণটা হচ্ছে কি পরিত্যক্ত বা বর্জনকৃত যে রেজোনেন্স শক্তির পরিমাণটা আছে ওইটা কম, যার কারণে এটা অধিক সুস্থিত কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা অধিক পরিমাণে সুস্থিত হয়, যার কারণে এই 9 নম্বর কার্বনে আমাদের ইলেকট্রোফাইলটা সহজে আক্রমণ ঘটায়। এখন আমরা যে বললাম যে পরিত্যক্ত রেজোনেন্স শক্তিটা ওইটা হিসেব করে দেখব C1 C2 C9 কোনটাতে বেশি কোনটাতে কম, এগুলো আমরা যে বললাম একটু সিদ্ধান্ত নিলাম ওগুলো হিসাব করে তারপরে আমরা সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমত C1 কার্বন হিসাব করব বা 1 নম্বর কার্বনে আক্রমণের জন্য রেজোনেন্স শক্তিটা হিসাব করব। এই জন্য আমাদের প্রথমত অ্যানথ্রাসিনের রেজোনেন্স শক্তিটা জানতে হবে। অ্যানথ্রাসিনের রেজোনেন্স শক্তিটা আমরা মুখস্থ জানি যে 84 কিলো ক্যালোরি পার মোল। এর পরবর্তীতে আমাদের যে একটি করে ন্যাপথালিন চক্র রয়েছে ওই ন্যাপথালিন চক্রের রেজোনেন্স শক্তিটা জানতে হবে, সেটা আমরা জানি 61 কিলো ক্যালোরি পার মোল। তো এখান থেকে আমরা যেহেতু দেখতেছি কোনো বেঞ্জিং চক্র নাই আপাতত, আমরা এটাই মূলত হচ্ছে কি ন্যাপথালিন চক্র, তাহলে আমরা পুরোটা হচ্ছে অ্যানথ্রাসিন চক্র। অ্যানথ্রাসিন থেকে আমরা ন্যাপথালিনটা বিয়োগ করলে যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিত্যক্ত রেজোনেন্স শক্তির মান। তাহলে অ্যানথ্রাসিন থেকে আমরা ন্যাপথালিনের যে রেজোনেন্স শক্তিটা আছে ওটা বিয়োগ করে পেলাম হচ্ছে 23 কিলো ক্যালোরি পার মোল। এটাই হচ্ছে কি C1 কার্বনের অবস্থানের রেজোনেন্স পরিত্যক্ত শক্তির পরিমাণটা। অনুরূপভাবে আমরা 2 নম্বর কার্বনে আক্রমণ করলে সেম একটা ন্যাপথালিন চক্র পাই, আর একটা হচ্ছে কি টোটালটা হচ্ছে অ্যানথ্রাসিন চক্র। তো অ্যানথ্রাসিন থেকে আমরা যদি আবার সেই 61 বিয়োগ করি একই রকম 23 কিলো ক্যালোরি পার মোল পাবো। ওইটাই হচ্ছে কি মানে এখানেও সেম জিনিসটাই পাবো। এর পরবর্তীতে হচ্ছে কি আমরা 9 নম্বর কার্বনে যখন আক্রমণ করব
ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে তখন কি ধরনের গঠন হয় সেটার ক্ষেত্রে আমরা বললাম যে এখানে বেনজিন চক্র দুইটা আছে, তার মানে বেনজিনের আমরা বলছিলাম যে রেজোনেন্স শক্তি হচ্ছে 36 কিলো ক্যালোরি পার মোল, তাহলে এখানে দুইটা যেহেতু আছে 36 দুগুণা 72 কিলো ক্যালোরি পার মোল, তাহলে 84 থেকে 72, যেহেতু পুরোটা হচ্ছে অ্যান্থ্রাসিন, 84 থেকে 72টা বিয়োগ করলে আমরা দেখতেছি এখানে 12 কিলো ক্যালোরি পার মোল, তাহলে অন্যগুলোর চাইতে C1 এবং C2 চাইতে কম রেজোনেন্স শক্তি পরিত্যক্ত হচ্ছে। এই থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা বলছি যে যত বেশি রেজোনেন্স শক্তি পরিত্যক্ত রেজোনেন্স শক্তির মান হবে সেটা তত বেশি সক্রিয়তা হারাবে। তো এখানে আমাদের এখানে দেখতেছি যে যেটার কম হবে সেটা সক্রিয় হবে তত বেশি। তো এখানে C9 অবস্থানে কম রেজোনেন্স শক্তি পরিত্যক্ত হয়, অতএব পরিত্যক্ত রেজোনেন্স শক্তির মান থেকে বলা যায় যে অ্যান্থ্রাসিনের C1 ও C2 অবস্থানে আক্রমণের চাইতে কার্বনিয়াম আয়নের তুলনায় C9 অবস্থানে আক্রমণের সৃষ্ট কার্বনিয়াম আয়ন অধিক সুস্থিত এবং অধিক অ্যারোমেটিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই কারণে অ্যান্থ্রাসিন প্রতিস্থাপন C9 অবস্থানে সহজে ও দ্রুত করে। মোট কথা আমরা রেজোনেন্স পরিত্যক্ত রেজোনেন্স শক্তির পরিমাণ থেকে আমরা হিসাবটা করব বা সিদ্ধান্তটা নিয়ে থাকবো যে কোথায় আক্রমণটা করলে সুবিধা হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এইভাবে করে আমাদের এই প্রশ্নের উত্তর করতে হবে।